নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার এডুকেশন অনলাইন। আমরা বিগত 2020 সালের মার্চ মাস থেকে এই অনুষ্ঠানটি শুরু করেছি এবং এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানটি আমরা প্রত্যেক দিন সোম থেকে রবি লাইভ অনুষ্ঠান করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আজকেও আমাদের রয়েছেন শিক্ষক, রয়েছে বিষয়, রয়েছে তোমরা। আজকে আমাদের ক্লাস 12-এর হিস্ট্রি নিয়ে আলোচনা, সঙ্গে রয়েছেন শুভাশিস সরকার। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। তো শুরু করব আজকের পথ চলা। ক্লাস 12 এবছর যারা উচ্চ মাধ্যমিক দেবেন সামনে, তাদের পক্ষে এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং যারা এখন ক্লাস 11-এ পড়ছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা আগামী দিনের জন্য পথ চলার পাথেও হবে। আচ্ছা, নমস্কার। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব ইতিহাস নিয়ে অবশ্যই। তার আগে দ্বাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্টকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। তাই আজকের বিষয়টা ইতিহাসের অতীত স্মরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, ইতিহাস এই বিষয়টা শুনলে অনেকেই মনে করে বাবা বিশাল কিছু স্টোরি, কিছুই না। ইতিহাস মানে একটি গল্প, একটি অজানা তথ্য, যেগুলো আমাদের জানা নেই, সেই জানার বিষয়গুলো। তা ইতিহাস যদি আমরা কন্টিনিউ পড়ার মতো পড়ে যাই, তাহলে কিন্তু ইতিহাসটার প্রতি আমাদের আগ্রহটা দৃষ্টি আকর্ষণ করবে না। ইতিহাসটাকে পড়ার জন্য আমাদের আগে তার বিষয়টা বা তার ম্যাটারটা বা গল্পটাকে বুঝতে হবে। তাহলেই দেখবে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কাছে একদম সোজা সহজ লাগছে। যাই হোক, আজকে আমরা যে দ্বাদশ শ্রেণীর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তা হলো অতীত স্মরণ। অতীত স্মরণ মানে কি? অতীত স্মরণ চ্যাপ্টারটার বিষয়টা হচ্ছে যে আমরা অনেক কিছু জানছি বর্তমান সমাজে, কিন্তু আমাদের যে অজানা তথ্যগুলো, যেগুলো আমরা জানি না, বা কি ঘটনা ঘটেছিল, কিভাবে কি হয়েছিল, এই যে আমাদের অজানা বিষয়গুলো বা অজানা তথ্যগুলোকে জানার কিছু হচ্ছে এই চ্যাপ্টার অতীত স্মরণ। তা এই অতীত স্মরণ চ্যাপ্টার থেকে কিছু টপিক আমি অল্প বিস্তারে তোমাদের আলোচনা আজকে করব। প্রথমেই আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হলো অতীত স্মরণ করার ক্ষেত্রে ইতিহাস বা ইতিহাসের ভূমিকা কী। ইতিহাসের ভূমিকা হলো আমাদের অজানা তথ্যগুলোকে জানিয়ে দেওয়া। বহু অজানা তথ্য এমন আছে যেগুলো আমরা জানি না, যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, যেগুলো সম্পর্কে আমাদের কোনো মতামত নেই। সেই সমস্ত বিষয়গুলো একত্রে নিয়ে আসবে কি অতীত স্মরণ থেকে আমরা পাবো। তা অতীত স্মরণের খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে একটা প্রশ্ন, জাদুঘর। যে জাদুঘর বলতে কি বোঝো, জাদুঘরের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি। তা যদি জাদুঘর সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করি, তা জাদুঘর বলতে আমরা কি জানি, যে মিউজিয়াম, যেটা গ্রিক শব্দ থেকে মিউজিয়াম। তা জাদুঘরটা কি? তা তোমরা সবাই জানো কলকাতায় আমাদের জাদুঘর আছে, আমরা যাই, কিন্তু জাদুঘরে কিন্তু একটি বিষয় বা একটি মাত্র তথ্য নয়। জাদুঘরের বহু বিষয় আছে, বহু তথ্য আছে, বহু অজানা তথ্যগুলো এর মধ্যে লুকিয়ে আছে। কারণ জাদুঘরের বিভিন্ন প্রকারভেদ কিন্তু আছে। তাই বিভিন্ন প্রকারভেদে বিভিন্ন রকম কিন্তু ঐতিহাসিক সামগ্রী আমরা সন্ধান পেয়েছি বা এই তথ্য থেকে জানতে পেরেছি। তা জাদুঘর হচ্ছে ইতিহাসের কিছু তথ্য সামগ্রী বা কিছু সংগ্রহ করার স্থান, যেখান থেকে আমরা ঐতিহাসিক বিষয়গুলোকে দৃষ্টি আকর্ষণ করতে পারবো, এবং সেখান থেকে আমাদের সেই চিত্রকলার বা বস্তুগুলো সম্পর্কে আমাদের ঐতিহাসিক ধারণা হবে।
তা আমরা যখন জাদুঘরে যাই, আমি কলকাতা জাদুঘরে বলছি যাই, আমরা তো অনেক ঐতিহাসিক তথ্য জানতে পারি বা অনেক ঐতিহাসিক তথ্য নিয়ে দেখতে পারি। তা দেখার পর আমাদের অভিজ্ঞতা হচ্ছে না যে আমরা কি জানি বা কি জানি না, ইতিহাস কি আছে এর। সেরকম বিভিন্ন দেশে জাদুঘরের কিছু প্রকারভেদ আছে, বিভিন্ন দেশে জাদুঘরের প্রকারভেদ আছে। যেরকম 1 নম্বর সাধারণ জাদুঘর। সাধারণ জাদুঘর কি? ন্যাচারালি এই জাদুঘরটা অ্যাকচুয়ালি মানে 12 বছর বয়সে বাচ্চাদের জন্য এটা করা সাধারণ জাদুঘর, যেখানে সব রকম তথ্য বা শিশু শিক্ষা বা শিশু ইতিহাসের ধারণা জাগানোর জন্য যে তথ্যগুলো সংগ্রহ করে রাখা আছে সেটা সাধারণ জাদুঘর। তা এই সাধারণ জাদুঘর যদি উদাহরণ দিই, আমাদের ভারতীয় জাদুঘর কলকাতা অবস্থিত। তাহলে এই সাধারণ জাদুঘরে যখন আমরা এই তথ্য নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করব, সেই তথ্য আলোচনা বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আমাদের উঠে আসবে, যে আজকে বিভিন্ন তথ্যগুলো আছে, যে তথ্যগুলো আজকে ইতিহাস চর্চা করতে গিয়ে বা ইতিহাস পড়তে গিয়ে আমাদের সামনে ফুটে ওঠে বা আমরা জানতে পারি। সেইগুলোকে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা জাদুঘরে গিয়ে থাকি, কিন্তু সেখানে কিন্তু সব কিছু দৃষ্টি আকর্ষণ সম্ভব নয় একটি জাদুঘর থেকে। কারণ আমি প্রথমেই বললাম যে জাদুঘরের বিভিন্ন প্রকারভেদগুলো আছে। জাদুঘর কি বা জাদুঘরের কেন আমরা যাই, জাদুঘর বলতে কী বোঝো। তাই জাদুঘরের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, জাদুঘরের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন ঐতিহাসিকবিদ বিভিন্ন তথ্য সম্পর্কে জাদুঘরের ব্যাখ্যা করেছে। যে তোমরা যদি বলো জাদুঘর কাকে বলে, একটা বা 3-4 লাইনে 5 লাইনে জাদুঘরের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমরা সিম্পলভাবে বলতে পারি যে সমস্ত অজানা তথ্যগুলো আমরা জানি না ইতিহাসের, সেই অজানা তথ্যকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং মনোবৃত্ত করার জন্য আমরা জাদুঘরে গিয়ে থাকি এবং জাদুঘরের সেই বস্তুগুলিকে আমরা ঐতিহাসিক ভাবনা সহকারে নিজের মনস্তত্ত্ব করতে পারি। এরকম জাদুঘর সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম তথ্য পেষণ করেছে, কিন্তু জাদুঘরের নির্দিষ্ট কোনো সংজ্ঞা কিন্তু আমরা নেই বা কোনো ঐতিহাসিক দিতে পারেনি। কারণ জাদুঘর তো একটি জায়গা বা একটি দেশে বা একটি স্থানে অবস্থিত নয়, জাদুঘর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থিত। তার মধ্যে 4টি প্রকারের ব্যাখ্যা তোমাদের আমি বলবো। তা আমি প্রথমেই বললাম কি সাধারণ জাদুঘর। তা সাধারণ জাদুঘরটা আমি আলোচনা করলাম একটু আগে, তাই যেখানে আমরা 12 বছর বয়সে শিশুরা বা তারও ঊর্ধ্বে মানুষজন যায়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি 12 বছর শিশুদের জন্যই, যেখানে বিভিন্ন রকম কম বেশি ঐতিহাসিক সামগ্রী, ঐতিহাসিক জানা অজানা তথ্য তারা জানতে পারে এবং তারা যেন মনে করতে পারে তাদের অজানা ইতিহাসটা কী বা অজানা তথ্যটা কী। সেই অজানা ইতিহাস আর সেই অজানা তথ্যকে সংগ্রহ করে যে ধারণা জন্মাবে সেটাই হচ্ছে আমাদের সাধারণ জাদুঘর। এটি কোথায় অবস্থিত বললাম একটু আগে, কলকাতায় অবস্থিত। নেক্সট যাচ্ছি কলা জাদুঘর। নেক্সট হচ্ছে কলা জাদুঘর। কলা জাদুঘরটা কি? কলা জাদুঘর হচ্ছে যেখানে বিভিন্ন ঐতিহাসিক চিত্র, বিভিন্ন ঐতিহাসিক শিল্পকলা যেখানে সংরক্ষণ করা আছে এবং বিভিন্ন ঐতিহাসিক বিদ্যের দ্বারা সেই সমস্ত শিল্পকলাকে এবং চিত্রকলাকে নথিভুক্ত করা হয়েছিল এক সময়, সেটা কলা জাদুঘর। কলা জাদুঘরের মধ্যে আমরা দেখতে পাবো কি? আমরা দেখতে পাবো যে যত রকম শিল্প ভাস্কর্য আছে
যত রকম শিল্প চর্চা আছে, যত রকম চিত্রশিল্পগুলি আছে, যেগুলো দেখে আমাদের এক ধারণা হবে যে ইতিহাসের শিল্পকলা কী, ঐতিহাসিকের চিত্রকলা কী, বা যে ইতিহাসের বিষয়ে যে যে চিত্র ও শিল্প সামগ্রী আমাদের সামনে পড়ার সময় আমরা বুঝতে পারি, সেগুলো কি দৃষ্টি আকর্ষণ করার জন্যই কলা জাদুঘর। তা কলা জাদুঘর আমাদের কলকাতায় কোথায় অবস্থিত? আমাদের কলকাতায় আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়া, আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ায় কলকাতায় এটি অবস্থিত, যেখানে শিল্পকলা, যেখানে চিত্রকলা সম্পর্কে আমাদের এক ঐতিহাসিক ধারণা হবে, আমরা এক ঐতিহাসিক বিষয় সম্পর্কে নিজেকে অনুভূত করতে পারবো এবং আমরা জানতে পারবো যে ঐতিহাসিক শিল্পকলার মধ্যে কি কি জানা বা অজানা তথ্য লুকিয়ে আছে। তা আমরা প্রথমে কি প্রথমে জানলাম যে সাধারণ জাদুঘর, যেখানে সমস্ত রকম সামগ্রী, যেখান থেকে আমরা বিভিন্ন ঐতিহাসিক জ্ঞানকে নিজের মধ্যে আপ্লুত করতে পারবো এবং নিজের জ্ঞানের বৃদ্ধি ঘটাতে পারবো। সেকেন্ডটি কি জানলাম? কলা জাদুঘর, এটাও কলকাতায় অবস্থিত, কলকাতার বাইরেও আছে, কিন্তু আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়া আমাদের কলকাতার সবথেকে বড় কলা জাদুঘর। তারপরে আমি আসছি ঐতিহাসিক জাদুঘর, সবথেকে গুরুত্বপূর্ণ এটা ঐতিহাসিক জাদুঘর, যেখানে টোটাল ইতিহাস বিষয়টার উপর বেস করে বা ইতিহাসের তথ্য সামগ্রীর উপর বেস করে সমস্ত রকম ধারণা যেখান থেকে আমার জন্মাবে, সেই ধারণাগুলো জন্মানোর জন্য আমাদের এই হচ্ছে ঐতিহাসিক জাদুঘর। যেটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিহাসের টোটাল বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু মানুষের কাছে, কিছু কিছু নিজেদের কাছে মনে হয় ইতিহাসে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। ইতিহাস তো শুধু একটি বা কয়েকটি বিষয় বা কয়েকটি চ্যাপ্টার নয়, ইতিহাসে বহু তত্ত্ব আছে, বহু জানা অজানা বিষয় আছে, যেগুলো নিয়ে বিভিন্ন ঐতিহাসিকবিদ বা বিভিন্ন রকমভাবে চর্চা করে গেছে। তার মধ্যে থেকে আমরা কিছু জানা ও অজানার বিষয়গুলোকে আলোচনা করে থাকি। সেই আলোচনার জন্য কিন্তু আমাদের জানার দরকার। আমাদের পক্ষে তো এখন কোথায় কি ঘটে গেছে সেখানে সম্ভব দেখা, তার জন্য তো জাদুঘর। জাদুঘরে গেলে কিন্তু আমাদের সেই ধারণাগুলো, ঠিক ভুলের বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও বদলে যাবে। কারণ যখনই আমরা কোনো ঐতিহাসিক সামগ্রী, কোনো ঐতিহাসিক শিল্পকে, কোনো ঐতিহাসিক ধারণাকে নিজের মতো করে দৃষ্টি আকর্ষণ করতে পারবো বা নিজের ভাবনার দ্বারা দৃষ্টি আকর্ষণ করতে পারবো, তখন কিন্তু সেই ইতিহাসের বস্তুটা বা ইতিহাসের বিষয়টা, সেই টপিকটা কিন্তু আমাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হবে। কারণ আমরা জাদুঘরে গিয়ে যে সমস্ত বিষয়গুলির ওপর দৃষ্টি আকর্ষণ করে থাকি বা যে সমস্ত তথ্যগুলির ওপর দৃষ্টি আকর্ষণ করে থাকি, তার সবটাই কিন্তু আমাদের পরবর্তী সময় বা পরবর্তীকালে তোমরা যারা ইতিহাস নিয়ে পড়ছো বা ইতিহাস নিয়ে আগামী সময় নিজের এডুকেশন ক্যারিয়ার এগোতে চাও, তাদের পক্ষে কিন্তু অনেক কিছুই অজানা তথ্য জানা হয়ে উঠবে। শুধু আমাদের একটি টপিক বা একটি তথ্য সামগ্রী পড়লে কিন্তু ইতিহাস সম্পর্কে জানা যাবে না। ইতিহাসকে জানতে হলে সেই বিভিন্ন ঐতিহাসিক তথ্যগুলোকে আগে আদান প্রদান চেষ্টা করো, আদান প্রদান বলতে কি, জানা অজানা তথ্যগুলোকে জানার চেষ্টা করো। যে সমস্ত ঐতিহাসিক ঘটনা যেখানে যেখানে হয়েছে সেগুলোকে বিভিন্ন তথ্য পুস্তক থেকে পড়ে নিজের জ্ঞান সঞ্চার করো। এই সমস্ত জ্ঞানের সঞ্চারণ আরও বেশি পরিমাণে বৃদ্ধি ঘটাবে এই জাদুঘর। তাই জাদুঘর আমরা নির্দিষ্ট আগেই বললাম
যে এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। বিভিন্ন ঐতিহাসিক তথ্য বা বিভিন্ন ঐতিহাসিকবিদ তাদের মতো করে তারা জাদুঘরের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু টপিকটা কিন্তু একটাই, কি একটা জাদুঘর। জাদুঘরে আমরা বিভিন্ন ঐতিহাসিক তথ্য সামগ্রীকে পেয়ে থাকি, বিভিন্ন ঐতিহাসিক চিন্তাভাবনাকে জানি, বিভিন্ন ঐতিহাসিক ভাবনার মধ্যে আমরা আরও বেশি পরিমাণে গভীরতা অনুভব করতে পারি। তা যাই হোক, আমরা সাধারণ জাদুঘর বললাম, আমরা কলা জাদুঘর বললাম, আমরা 3 নম্বরে হচ্ছে ঐতিহাসিক জাদুঘর। সেই ঐতিহাসিক জাদুঘর হচ্ছে, যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সম্পর্কে আমাদের ধারণা আছে, এটা একটা ইতিহাস, এটাও ঐতিহাসিক জাদুঘরের মধ্যে পড়ছে। তার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সম্পর্কে ধারণা কি, যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তা ওখানে গেলে আমরা কি কি ইতিহাস বিষয়ে জানতে পারবো? ওখানে গেলে আমরা বিভিন্ন তথ্যকে নিয়ে আসতে পারবো, যেগুলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক সময়কার কাহিনী, যেগুলো বর্তমান সমাজে আমাদের কাছে ইতিহাস। কারণ আমরা তো সেই সময় কবিগুরুর কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না, আমরা কবিগুরু সমস্ত বিষয় কী করে জেনেছি? বিভিন্ন ইতিহাস তথ্য পড়ে, বিভিন্ন মনীষীদের ইতিহাস পড়ে জানতে পেরেছি। তাই ঐতিহাসিক জাদুঘরের মধ্যেই জোড়াসাঁকো, তারপর আমাদের ভিক্টোরিয়া, এগুলো সবটা কিন্তু ঐতিহাসিক জাদুঘর। এই ভিক্টোরিয়ারও একটা ইতিহাস আছে, এটা পরবর্তী সময় আসছি আমি। তার আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ইতিহাস কী তথ্য জানবো, যে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। উনি তার নিজের জীবনকে কিভাবে পরিচালনা করেছে, কিভাবে উনি ছোটোর থেকে বড় হয়েছে, কি কি তথ্য সামগ্রী উনি ব্যবহার করেছে, উনি ওনার লেখা যত পুস্তক, যত উপন্যাস আছে, তার স্মৃতিস্তম্ভ করতে পারবো। সব কিছুই কিন্তু এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ইতিহাস নিয়ে চর্চা করি আমরা জেনে উঠতে পারবো। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যাঁ আমি সুমনা বক্সি বলছি, হ্যাঁ, কোথা থেকে সুমনা? মেদিনীপুর থেকে। বলো, প্রশ্ন করো স্যারকে। হ্যাঁ বলো। বলছি স্যারের সাথে স্যারকে একটা কোশ্চেন ছিল আমার, যে মিথ লিজেন্ড ওই মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের যে মিথ ওই জায়গা থেকে আছে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলোর মধ্যে ওই জাদুঘর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আর ওইখানের মধ্যে যে মিথ লিজেন্ড ওইগুলো আছে, ওইগুলো কি মানে ওগুলো কত নম্বরে পড়বে? ওগুলো অ্যাকচুয়ালি দেওয়া থাকে 5 নম্বরে, কিন্তু ওগুলো কি 8 নম্বরে পড়তে পারে না পড়তে পারে না, সেটার জন্য জিজ্ঞাসা করছি আর কি। ঠিক আর আছে, সব তুমি থেকে ওই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট? ঠিক আছে, তুমি প্রোগ্রামটা পুরোটা ফলো করো, আমি প্রোগ্রাম চলছে সবগুলো বলে দিচ্ছি। সঙ্গে থাকো সুমনা। হ্যাঁ, প্রোগ্রামটা তুমি দেখো, পুরোটা দেখো, তাহলে তুমি সব তোমার অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তা আমরা সুমনার অ্যান্সার আমি দিচ্ছি একটু পরে। বা আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে ঐতিহাসিক জাদুঘর। তা ঐতিহাসিক জাদুঘর বললাম যে যেমন একটা ছোট্ট আমি একটা এক্সাম্পল তোমাদের মধ্যে উদাহরণ দিতেই পারো। ইতিহাস তথ্যে যেটা উদাহরণ আছে সেটাই যে দিতে হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু তোমরা তোমাদের মতো উদাহরণ দিতে পারো, তোমরা তোমাদের মতো ইতিহাসের মোটিভেশনটা করতে পারো। শুধু আমরা মুখস্থ করলাম, মুখস্থ করে এক্সাম হলে গিয়ে প্রেজেন্টেশন করলাম, তাহলে কিন্তু সেটা পুরোপুরি তথ্য সংগ্রহ, তথ্য বিস্তার হবে না। নিজের প্রত্যেকটা প্রেজেন্টেশনের উপরে নিজের ভাবটা প্রকাশ করো। মেন বেসিক স্টোরিটা কী আছে ইতিহাসের, সেই ভাবটাকে জানো। সেই ভাবটা জেনে যখনই তোমার সেই প্রেজেন্টেশনটা খাতায় যাবে, পুরোপুরি কিন্তু একটা অন্যরকম অ্যান্সারের মুভমেন্টটা তৈরি হবে। তা যাই হোক, তাই সেই ঐতিহাসিক জাদুঘর থেকে যদি আমরা কবিগুরু সম্পর্কে আমাদের সমস্ত বিষয় বা সমস্ত তথ্য জানা থাকে, যে কবিগুরুর উনি তার ছোট থেকে এবং মৃত্যুকাল পর্যন্ত যা যা ওনার ইতিহাসগুলো একের পর স্টেপ বাই স্টেপ যে এগিয়েছে, যে ধারণাগুলো, সেই ধারণা বা সেই
চিন্তা কৌশলগুলো কিন্তু আমরা পুরোটাই পাবো ঐতিহাসিক ইতিহাসের মধ্যে। তার জন্য আমাদের যেতে হবে কি জোড়াসাঁকোতে, তার জন্য যেতে হবে আমাদের ভিক্টোরিয়াতে। আর এখন বর্তমান যা পরিস্থিতি, তো যাওয়া সম্ভব নয়। আমরা নানান ধরনের তথ্য সামগ্রী বা তথ্য পুস্তক থেকে যদি নিজের চিন্তা শক্তির ওপর বেস করে সেইগুলো আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই পরিমাণে অজানা তথ্য জানা হয়ে উঠবে। এরপরে আসছি বিজ্ঞান বিষয়ক জাদুঘর। আমার জাদুঘরের 4 নম্বর প্রকারভেদ বিজ্ঞান বিষয়ক জাদুঘর। তা বিজ্ঞান বিষয়ক জাদুঘর কেন? ইতিহাস তো আমাদের তো বিভিন্ন তত্ত্ব, আমরা বলতে পারি ইতিহাস তো আমাদের বিজ্ঞান, হ্যাঁ ইতিহাসের মধ্যেও বিজ্ঞানের ধারণা আছে। কারণ যদি বিজ্ঞানের ধারণা না থাকতো তাহলে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব আমাদের মধ্যে বিভিন্ন কার্য প্রক্রিয়া দ্বারা উঠে আসতো না। তাই সেই বিভিন্ন তথ্যকে জানার জন্য বা বিভিন্ন তথ্যকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এই বিজ্ঞান বিষয়ক জাদুঘরে কিন্তু এক বিশেষ ভূমিকা রয়েছে। তাই বিজ্ঞান বিষয়ক জাদুঘর আমাদের শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গেলে দেখতে পাওয়া যাবে যে এই বিজ্ঞান বিষয়ক জাদুঘরের তথ্য কি, যেখানে থেকে আমাদের ইতিহাসেরই কার্যক্রম প্রক্রিয়া বা বা ঐতিহাসিক ধারণা বা ঐতিহাসিক চেতনার মধ্যে কিন্তু এই বিজ্ঞান বিষয়ক জাদুঘরে উঠে আসে। আমরা এর আগে ইতিহাসগুলো কি জানলাম? আমরা এর আগে জানলাম যে ইতিহাস তথ্য থেকে আমরা কি কি জানতে পারি বা কি কি আছে, কোন জাদুঘরে কি তথ্য আমরা অনুভব করতে পারবো, বা কোন জাদুঘরে কি তত্ত্ব বা কি ভাবনাকে অনুভব করতে পারবো, সেগুলো জানলাম। কিন্তু এই বিজ্ঞান বিষয়ক জাদুঘর কিন্তু একটু হলো আলাদা টাইপের। কেন আলাদা টাইপের? এটার মধ্যে ইতিহাস সংযুক্ত আছে, ইতিহাসকে বাদ দিয়ে কিছু না। এটা হচ্ছে ইতিহাসের একটা ধাপ এগোনোর পরে সেই জাদুঘরের ইতিহাস কী করে সংগ্রহ করা হলো, কি করে আমরা বিভিন্ন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন তথ্যের মাধ্যমে ইতিহাসকে জানলাম, ইতিহাসের তথ্য সংগ্রহ করলাম। টোটালটাই হচ্ছে বিজ্ঞান বিষয়ক জাদুঘর, যেটা আমরা শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে এই জাদুঘর স্থাপিত আছে, বা সেই এখানে গেলে তোমরা বিজ্ঞান বিষয়ক জাদুঘরের তথ্যকে জানতে পারবে। এবার সেই জাদুঘরের প্রশ্ন সম্পর্কে আমি এবার আসছি। এই জাদুঘর থেকে পরীক্ষায় যে প্রশ্নটা, দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এক, জাদুঘর কাকে বলে? জাদুঘরের প্রকারভেদগুলো আলোচনা করো। টোটালটা 8 মানের আসে, 8 মার্কসের আসে তোমাদের। আর তা না হলে জাদুঘরের সংজ্ঞা দাও, জাদুঘরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু অল্টারনেট করে তোমাদের এই এক্সামে কিন্তু আসে। কিন্তু তোমার যদি জাদুঘর সম্পর্কে পুরোটাই তথ্যটা পড়া থাকে বা জানা থাকে, তাহলে কিন্তু প্রশ্নের নোটিফিকেশন একটু যদি ঘুরিয়েও করে তোমাদের পক্ষে কিন্তু প্রবলেম হবে না। কারণ তোমরা তো জানো জাদুঘরের তথ্যটা, বা জাদুঘর কি, জাদুঘরের এতগুলো প্রকারভেদ কেন, এর বৈশিষ্ট্যগুলি কী কী আছে, এর বিভিন্ন বৈশিষ্ট্য আছে জাদুঘরের। তাই এই কোশ্চেনটা তোমাদের 8 মার্কসে আসে। এক, জাদুঘরের সংজ্ঞা দাও, জাদুঘরের বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করো, বা জাদুঘর বলতে কি বোঝো, জাদুঘরের বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। এরকম কোশ্চেন মডিফাই করে কিন্তু অনেকরকমভাবে জাদুঘরের উপর কোশ্চেন তৈরি হয়। এই দুটো কোশ্চেনকে বেস করবে, এই দুটো প্রশ্নকে বেস করে কিন্তু জাদুঘর বা মিউজিয়ামের বিভিন্ন প্রশ্ন তৈরি হবে। তাই এই দুটো প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে বা তোমাদের যদি পড়া থাকে, তাহলে কিন্তু এই পরীক্ষার সময় বা পরীক্ষা হলে লেখার সময় তোমাদের এগুলো কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেকটা পয়েন্টে নোটিভ করবে। ইতিহাস, অনেকে ইতিহাসকে মনে কি করে, ইতিহাস মানে হচ্ছে লিখিলাম গড় করে, ওরম না। ইতিহাস মানে কিছু বিশেষ তথ্যকে জানতে হবে, সেই তথ্যগুলো খাতায় কিন্তু প্রেজেন্ট করতে হবে। সে পয়েন্ট করে করে, যদি বড় প্যারা করে করে সুন্দর করে পয়েন্ট সাজিয়ে লিখতে হবে। কারণ জাদুঘরের ইতিহাস অনেক বড় ইতিহাস। তোমাকে তো পরীক্ষা হলে অত সময় দেবে না যে পুরো ইতিহাস লেখার জন্য। তোমাকে মান 8 মানের মধ্যে তোমাকে অল্প মধ্যে জিনিসটা পুরো ফুলফিল করতে হবে।
আচ্ছা, নেক্সট আমি আসছি। নেক্সট যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে মিথ এবং স্মৃতিকথা। তা মিথ আর স্মৃতিকথার মধ্যে আমরা কি কি জানতে পাচ্ছি, এই তার আগে বলছি আমি যে মিথ আর স্মৃতিকথার প্রশ্নটা একসাথে কিন্তু অনেক সময় আসে। যে অতীতকে যদি তোমরা আজকের প্রোগ্রাম যারা যারা দেখছো এই প্রশ্নটা খাতায় একটু নোট করে নাও। আমি বলছি যে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা লেখো। যে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা লেখো। কিচ্ছু না, এটা তোমার 4 যোগ 4 8 মানে আসতে পারে, বা টোটালটা 8 মানে করবে না, 4 যোগ 4 এভাবে আসতে পারে। আর মিথের আরেক নাম হচ্ছে কিংবদন্তি। ঠিক আছে, কিছু কিছু নামগুলোকে জানতে হবে। মিথের আরেক নাম কি? কিংবদন্তি। তাহলে যদি আমাদের কিংবদন্তি সম্পর্কে আলোচনা তথ্য দেয় বা কিংবদন্তি সম্পর্কে আলোচনার বিষয় দেয়, তাহলে মিথ একই হবে, তারপরে স্মৃতিকথা। কিংবদন্তি হচ্ছে যে কোনো এক নির্দিষ্ট জায়গা বিশেষ কোনো মহান কাজ বা মহান কোনো ব্যক্তিকে আমরা যে অনুসরণ করে থাকি, আমরা যে চিন্তা ধারণ করে থাকি, সেটা হলো আমাদের কিংবদন্তি। ঠিক আছে, এর ব্যাখ্যাটা আমি আসছি। আর স্মৃতিকথা আমাদের হচ্ছে অতীত যুগের ইতিহাস বা অতীত যুগের ইতিহাসের ধারণা। তাই এই অতীত যুগের ইতিহাস বা অতীত যুগের ইতিহাস ধারণাকে নিয়ে চলতে হবে। যে ইতিহাসগুলো আমাদের আগের সময় ঘটে গেছে, সেই সময়কার ধারণাকে বা সেইগুলোকে স্মরণ করে নতুন কোনো ইতিহাস চর্চা বা নতুন কোনো ইতিহাস ধারণার যে প্রতিকূলতা বা প্রতিফলতা হয়ে থাকে, সেটি আমাদের স্মৃতিকথা। তা স্মৃতিকথা ভূমিকা ব্যাখ্যা করতে গেলে বিভিন্ন স্মৃতিকথা এখানে উঠে আসবে। যেরকম যদি আমরা ধরলাম ভগ্নী নিবেদিতা, ঠিক আছে, তা ভগ্নী নিবেদিতা জীবন কাহিনী আমাদের কাছে একটা ইতিহাস, তিনি এটা করে গেছে। সেই ধরনের কাজ আমরা যখন করব বা সেই ধরনের ইতিহাস অন্য কোনো টপিকের উপর পড়বো, তাই সেই ভগ্নী নিবেদিতার কথা আমরা স্মরণে আসবে, তার ইতিহাসটা স্মরণে আসবে। শুধু ভগ্নী নিবেদিতা নয়, যে যার কোনো বিশেষ কোনো বিষয় বা বিশেষ কোনো ধারণার ওপরে আমরা কিন্তু স্মৃতিকথা মনোপ্রয়োগ করতে পারি। অ্যাকচুয়ালি স্মৃতিকথা হচ্ছে, দেখবে তোমরা একটা কোনো চ্যাপ্টার পড়ছো বা কোনো প্রশ্নের উত্তর পড়তে পড়তে তোমাদের মনে হয় আচ্ছা এই উত্তরটা না আগের প্রশ্নের উত্তরটার মতো না, বা এই উত্তরটা না ওই প্রশ্নে কবে পড়েছিলাম। এর মানে এইরকম যেটা চিন্তা ভাবনা বা চিন্তা কৌশল তৈরি হয়, সেটাই কিন্তু আমাদের এই স্মৃতিকথা। যেটা আমরা পড়ে এসেছি বা যেটা আমাদের অজানা তথ্য জানি না, ঠিক আছে, শুধু আমরা পড়েছি, তার উপর বেস করে বা তার উপর চিন্তা কৌশল তৈরি করে যে তথ্য সামগ্রীকে বা যে তথ্য জ্ঞানকে আমরা অনুভব করে সেটি প্রতিফলন করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো, সেটাই কিন্তু আমাদের স্মৃতিকথা। জীবনে ঝরা পাতা একটা ভালো কাহিনী, ঠিক আছে। তাই এই ধরনের তথ্যগুলো, এই ধরনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির তথ্যগুলো আমাদের স্মৃতিকথা। আমরা সেই বিষয়টাকে অনুসরণ করে বা আমরা সেই বিষয়টার উপরে নিজের ধারণা প্রয়োগ করে কিন্তু আমরা এই তথ্যকে প্রয়োগ করতে পারি। তা আমি ফার্স্টেই বললাম যে কোশ্চেনটা এইভাবে তোমাদের এবছর যারা এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য ভালো প্রশ্ন। বলছি, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা লেখো। তারপরে আমি তথ্যে আসছি যে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। অতীত বিষয়ে মানুষের ধারণা, এটাও একটা প্রশ্ন। এই প্রশ্ন টপিকটা উঠে রাখো যে অতীত ইতিহাসের ধারণা, বা এটার সাথে কিন্তু অনেক ধরনের টপিক মিলে কিন্তু কোশ্চেন তৈরি হয়। এটা টোটালটাই 8 মানের প্রশ্ন,
এই টোটালটা 8 মার্কসের, এই কোশ্চেনটার উপরে কিন্তু অনেক রকম প্রশ্ন তৈরি হয়। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার কিছু প্যাটার্ন আছে, সেগুলো কিন্তু আগে ভালো করে ফলো করতে হবে। যদি তোমার খাতার প্যাটার্ন, খাতার প্রেজেন্টেশন সব ঠিক থাকে, তাহলে কিন্তু এর উত্তরের সৌন্দর্যটা আরও বেশি পরিমাণে অনুভব করা যায় এবং উত্তরটার মধ্যে কিন্তু একটা ভাবপ্রণয় জন্ম নেয়। যেরকম প্রথমে একে ইন্ট্রোডাকশনটা দেবে। তোমরা ইতিহাসে যে কোনো বড় প্রশ্ন পড়ো না কেন, প্রথমে কিন্তু ফার্স্টে ইন্ট্রোডাকশনটাকে ফলো করবে, ঠিক আছে? তা ফলোকার কীভাবে করবে, যে টোটাল বিষয়টা পড়লে, যেটা আমি বললাম যে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করবে। তা অতীত বিষয়ে মানুষের ধারণা, আমরা তো আমাদের আগের প্রজন্মে বা আমাদের বহু যুগ আগে কি কি ঘটনা ঘটে গেছে, বা কি কি অজানা তথ্যগুলো আমাদের মধ্যে আছে, বা কি কি বিষয় জ্ঞান আমাদের মধ্যে আছে, সেই অজানা তথ্য বা অজানা বিষয়গুলিকে আমাদের চিন্তা কৌশল মধ্যে যে ধারণা জন্মাবে, সেটুকুই আমাদের ইন্ট্রোডাকশন, মানে যেটা ভূমিকা আমরা বলে থাকি। আর খাতায় কিন্তু ভূমিকা বলে কোনো হেডিং করবে না, ভূমিকা বলে কোনো পয়েন্ট করবে না, সিম্পল তোমরা 4 থেকে 5 লাইনের মধ্যে ওটুক ইন্ট্রোডাকশন দেবে। তারপরে যে প্রশ্নটা যে প্রশ্নের উত্তরটা যেভাবে তৈরি হয়েছে, যদি মনে করো রোমান 1-2 করে পয়েন্ট বেসিক লিখবে, সেটাও হবে। আবার যে প্রশ্নের উত্তরে রয়েছে প্যারা করে বক্স করে স্টেপ বাই স্টেপ লেখা, সেটাও হবে। কিন্তু প্রশ্নের মূল ম্যাটারটাকে রেখে কিন্তু উত্তরটাকে লিখবে। ইতিহাস মানেই যে সমস্ত কিছু এক, সেটা নয়। অনেকে এটা ভুল ভাবে বা ভুল চিন্তা ভাবনা বা ভুল খাতায় প্রেজেন্টেশন করে যে এই ইতিহাস এক্সাম, তার মানে এটা দিয়েছে অতীত বিষয়ে মানুষকে ধারণা, সমস্ত কিছু এখানে হবে বলতে না। অতীত বিষয়ে মানুষের ধারণা বা জাদুঘর বা কিংবদন্তি বা মিথ বা স্মৃতিকথা, প্রত্যেকটা বিষয়ের ওপরে কিন্তু ইতিহাস হচ্ছে এক একটা তত্ত্বকে রেখে গেছে। সেই তথ্যগুলোকে কিন্তু আমাদের আগে নিজেদের মনে ভাব প্রকাশ করতে হবে। সেই নিজেদের ভাব প্রকাশের বৃদ্ধি পাওয়ার পরেই কিন্তু আমাদের ইতিহাস চর্চা বা ইতিহাসের জ্ঞান ধারণার উপর সেই তথ্যগুলোকে আমরা অনুভব করতে পারবো বা জানতে পারবো, এবং বিভিন্ন জানা অজানা তথ্যগুলোকে নিজের মতো করে বিষয় সম্পর্কে আলোচনা করতে পারবো। তা যেটা একটু বলছিলাম যে স্মৃতিকথা, তা স্মৃতিকথার মধ্যে আমরা কি কি বিষয়গুলোর উপর বেশি করে জোর দেব বা বেশি করে পড়ব। স্মৃতিকথার মধ্যে যে বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা কি, এখনকার বর্তমান সময়ে কি ঘটছে। তা এখনকার বর্তমান সময়ে সবাই আমরা জানি এক মর্মান্তিক ভাইরাসের কবলে আমরা সবাই এখন মানে এটা বিশাল পরিমাণে আবদ্ধ হয়ে আছি। সেটাই এখন আমাদের বর্তমান কাছের বাস্তব অভিজ্ঞতা। তা এরকম তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপন। তা গুরুত্বপূর্ণ ঘটনা কি, আজকে দেখা যাচ্ছে যে কোনো ইতিহাসে তো অনেক ঘটনাই আছে, সব ঘটনার বিশেষ বিশেষ কোনো টপিকও গুরুত্বপূর্ণ। তোমার কাছে যে টপিকটা বিশেষ পরিমাণে ইম্পর্টেন্ট লাগছে, তুমি তো খাতায় প্রেজেন্ট করতেই পারো। স্মৃতিগত যে প্রশ্নটা আসে, তোমাকে যে ওই বইতে যে তথ্য আছে সেটাই যে তোমায় তুলে ধরতে এমন কোনো কথা নেই। সেই তথ্যের উপর বেস করে অনেক ঘটনা কিন্তু ইতিহাসে আছে, অনেক ঘটনা অনেক তথ্য কিন্তু ইতিহাসে আছে, সেইগুলোকে কিন্তু তুমি পরিস্ফুট করতে পারবে। তারপরে হচ্ছে কি, বিশেষ অনুভূতি। ইতিহাসের কোনো টপিকও তুমি পড়ছো, সেটার উপরে তোমার একটা বিশেষ অনুভূতি হয়েছে, সেটার উপর তোমার বিশেষ ধারণা হয়েছে, সেটার উপরে তোমার নির্দিষ্ট জ্ঞান হয়েছে। সেই নির্দিষ্ট জ্ঞান বা ধারণার উপরে তোমার অনুভূতিটা প্রকাশ করতে হবে, ওটা তোমার স্মৃতিকথা। কারণ তুমি সেই বিশেষ ঘটনাকে জানো, বিশেষ ঘটনা তত্ত্ব সম্পর্কে তোমার জ্ঞান আছে, তোমার ধারণা আছে। সেই ধারণা, তোমার জ্ঞান, তোমার জানা টোটাল বিষয়টার ওপরে বেস করেই কিন্তু তোমার সেই বিশেষ অনুভূতিটা প্রকাশ করতে হবে। তা আমি আজকে এই অতিস্মরণ চ্যাপ্টার থেকে কিছু 8 মার্কসের প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, একটু ভালো করে তোমরা এই টপিকগুলো একটু ভালো করে পড়বে।
যেরকম হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা, একটু যারা প্রোগ্রামটা দেখছো তোমরা যদি চাও খাতায় নোট করে নিতে পারো, এই কোশ্চেনগুলো ভালো করে এবছর যেন পড়ে নেবে। পেশাগত ইতিহাস ও অপেশাগত ইতিহাস বলতে কি বোঝো? পেশাগত ইতিহাস ও অপেশাগত ইতিহাস বলতে কি বোঝো? তারপর হচ্ছে পেশাগত ইতিহাস ও অপেশাগত ইতিহাসের পার্থক্য লেখো। এই পেশাগত আর পেশাদারি এই দুটো কথা কিন্তু একই, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। পেশাগত আর পেশাদারি, তাই পেশাগত ইতিহাস অপেশাগত ইতিহাস বলতে কি বোঝো? বা এটাও এইভাবে আসতে পারে যে পেশাগত ইতিহাস কাকে বলে, পেশাগত ইতিহাস ও অপেশাগত ইতিহাসের পার্থক্য লেখো। কোশ্চেনটাই দুটোভাবেই আসতে পারে। সেকেন্ড হচ্ছে মিউজিয়াম বা জাদুঘর, যেটা আমাদের আলোচনা হয়ে গেল। মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে, এর প্রকারভেদ একটু আমি বললাম। তারপর হচ্ছে মিথ, মিথ বা উপকথা, মিথ বা উপকথা ও লেজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো? বা এদের পার্সোনাল টপিক সম্পর্কে ব্যাখ্যা আসতে পারে। সেকেন্ড হচ্ছে অতীত বিষয় মানুষের ধারণা সম্পর্কে ইতিহাসের জ্ঞান বা ইতিহাস তথ্য সম্পর্কে জানা যাবে। তোমরা এই কটা পয়েন্টের ওপরে এই ফার্স্ট চ্যাপ্টারটা, অতীত স্মরণ চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাবে। পড়লেই তোমরা নিজেদের ধারণা, নিজেদের জ্ঞানটা উপলব্ধি হবে। আর যখনই পড়বে তোমাদের দেখবে অনেক ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে উঠে আসবে। সেই ছোট প্রশ্নগুলোকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করবে। তারপরে আমি স্মৃতি কথা বলছিলাম, যে 3 বৈশিষ্ট্যগুলো। আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, লোককথা ও স্মৃতিকথা। লোককথা ও স্মৃতিকথা সেই বিষয়গুলোর উপর কিন্তু তোমাদের একটা ধারণা বা তোমাদের কিন্তু একটা মতামত ভালো করে পড়তে হবে। তাহলে লোককথা যে সম্পর্কে আমরা আলোচনা করি, কি লোককথা কি, এই লোককথা সম্পর্কে আলোচনা করা যায়। লোককথা কি? লোককথার ঐতিহ্য হচ্ছে যেগুলো আমাদের শুনে শেখা, যেগুলো আমাদের কারোর মুখে শুনেছি, শুনে যেটা আমাদের নিজের মধ্যে মানে আপ্লুত করতে পেরেছি, সেই ধরনের কিছু তথ্যকে আমরা লোককথার ইতিহাস বলে ধরে রাখি। লোককথার ঐতিহ্য যেগুলো সত্যি কোনো ঘটনা, যেগুলো আমাদের একসময় ঘটেছিল, সেই তথ্যগুলো আমরা কিন্তু বিভিন্নভাবে, বিভিন্ন প্রকারভাবে অনেকের মুখে অনেক পৌরাণিক কাহিনী শুনেছি। যেরকম হচ্ছে আরব্য রজনী, লোককথার এই এক্সাম্পলগুলো খাতায় কিন্তু তোমরা পরীক্ষা দেবে। আরব্য রজনী, ঈশপের নীতিকথা, পঞ্চতন্ত্র, বেতাল, 32 সিংহাসন, এই যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু এক একটা ইতিহাসের জানা অজানা তথ্য। এইগুলো আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে কেউ আমাদের পড়ে শুনিয়েছে, বা নিজে কোনো সময় পড়েছি, বা নিজের ধারণাকে জানতে পেরেছি। সেই ধারণাগুলোর উপর কিন্তু এই লোককথার ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি। এই লোককথা প্রশ্নটা আসে কী হবে, যে লোককথা কি বা লোককথার সংজ্ঞা দাও, এর গুরুত্ব আলোচনা করো। তা যদি আমরা গুরুত্ব আলোচনা করি, গুরুত্ব আলোচনার ক্ষেত্রে আমরা কোন কোন টপিকের আলোচনা করব? সমাজ সংস্কৃতির পরিচয়। লোককথার গুরুত্ব হচ্ছে সমাজ সংস্কৃতির পরিচয়, অতীত ইতিহাসের ধারণা, সমাজ সংস্কৃতির পরিচয়, অতীত ইতিহাসের ধারণা, মনোরঞ্জন ও শিক্ষাদান। তা সমাজ সংস্কৃতির পরিচয়ের মধ্যে আমরা কি করে বুঝবো, সেই তথ্যগুলো তোমায় বললাম। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এইগুলোকে কিন্তু ভালো করে নোটিফ করবে। আমাদের হাতে সময়টা তো খুব কম, হ্যাঁ। দ্রুত যদি আপনি বলে দেন তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। অবশ্যই। তারপরে মিথ, মিথের মধ্যে কি বলেছে, যে এরও উদাহরণ আছে হিন্দু পৌরাণিক কাহিনী, যেমন দেবী দুর্গা, বাইবেল, গ্রিসের পৌরাণিক কাহিনী,
এই তথ্যগুলোর উপর ভালো করে কিন্তু পড়বে। আর লেজেন্ড বা কিংবদন্তি, মহান কোনো ব্যক্তি বললাম, যেমন গোপাল ভাঁড়, শ্রীকৃষ্ণ, ভারতের রামচন্দ্র, গ্রিসের হারকিউলিস, ইংল্যান্ডের রবিনহুড, এই তথ্যগুলোর উপর কিন্তু একটু ভালো করে তোমরা যে যা টেক্সট বুকগুলো যদি ফলো করো, তোমাদের কিন্তু মানে খুবই তোমরা ভালো বুঝতে পারবে, এই তথ্যগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, আজকে সময় আমাদের হাতে অতি অল্প, তা যেটুকু আলোচনা করলাম আজকে আমাদের আলোচনা বিষয় হলো অতীত স্মরণ। যারা এবছর দ্বাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম দিচ্ছ, ভালো করে এক্সাম দেবে আর নিজেদের সাবধানতা বজায় রেখে চলবে। নমস্কার। আমরা ধন্যবাদ জানাবো শুভাশিস সরকার, আজকে এসেছিলেন, তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের একটি অধ্যায় তিনি বুঝিয়ে দিলেন। এই অনুষ্ঠানটা আমাদের ফেসবুক পেজে লাইভ হয়, পাশাপাশি থেকে যায়। তো যারা মনে করছে এই প্রত্যেকটা পর্বে উনি যা যা আলোচনা করলেন সেগুলো তোমাদের কাজে লাগবে, তোমরা তোমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটা শেয়ার করে নাও। তাহলে কি হবে, তোমার যখন মনে হবে তুমি একবার চালিয়ে দেখে নিতে পারবেন যে স্যার কি বলেছিলেন। আমাদের এখন বিদায় নিতে হবে, আবার আগামীকাল এডুকেশন অনলাইন নিয়ে দেখা হবে। নিশ্চয়ই কোনো বিষয়ে থাকবেন কোনো শিক্ষক, অবশ্যই তোমরাও থাকবে আমাদের সঙ্গে। স্যারকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।